উৎসবমুখর পরিবেশে জাকসু নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের সারি, নিরাপত্তায় র্যাব, পুলিশ, আনসার, ছাত্রদল ও শিবির প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। শহীদ বুদ্ধিজীবী ও জুলাই শহীদদের গণকবরে মোনাজাত নবনির্বাচিত শিবির সমর্থিত ডাকসু প্যানেলের। বৈষম্যহীন ক্যাম্পাস করার প্রত্যয় নতুন ভিপির। ফেব্রুয়ারিতে ভোট না হলে অন্তর্বর্তী সরকারের ঝুঁকি দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন বৈধ হবে না বলছে বিএনপি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে এবার রেলপথ অবরোধ। ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ। বাগেরহাটে আসন বহালের দাবিতে হরতাল। এবং নেপালের সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব। সকাল ৯টায় শুরু হওয়া জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইসির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন অনেক প্রার্থী। প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থী। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। বৃষ্টি স্নাত দিনে মুহুর্মুহু বজ্রপাত, লোডশেডিং, তবু থেমে থাকেনি কোনো কিছু। কিছু সময় আলো আঁধারিতেই চলে ভোট গ্রহণ। একদিকে যেমন দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হচ্ছে, তেমনি অন্যদিকে অনেকে ভোট দিচ্ছেন জীবনে প্রথমবারের মতো। আমার জীবনে আমি প্রথম ভোট দিতে এসেছি। আবার সারা বিশ্ববিদ্যালয়ের সবাই আমেজপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা শেষ হয়েছে। আশা রাখছি আমেজপূর্ণ পরিবেশেই আবার বিশ্ববিদ্যালয়ের সকল ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আমাদের ক্যাম্পাসে আসলে বহিরাগত যারা এবং এমনকি সাবেক শিক্ষার্থী যারা, তাদের এন্ট্রান্সটা রেস্ট্রিক্টেড, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আসলে তাদের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। সো এটি যদি প্রশাসন খুব ভালোভাবে ডিল করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনে যারা আছে তারা যদি ভালোভাবে এটি সমন্বয় করতে পারে, তাহলে আমি মনে করি যে ৩৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি একটি ইতিহাস বা মাইল ফলক হয়ে থাকবে। জাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্রের প্রতি যে সবার একটা আকাঙ্ক্ষা, আগ্রহ, সেটার প্রতিফলন দেখতে পাচ্ছে। এদিকে পাল্টাপাল্টি নানা অভিযোগ করেন প্রার্থীরা। মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল শিবির দুই প্যানেলের ভিপি প্রার্থী। উভয়েরই অভিযোগ প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে প্রশাসন। নানা অসঙ্গতির কথা জানালেও মিলছে না প্রতিকার। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ছাত্রদলের বিভিন্ন নেতারা যারা ব্যালট বক্স যখন নিয়ে যাচ্ছে, ব্যালট বক্সের পেছনে পেছনে যাচ্ছে, তখন ক্যাম্পাসের একজন সাংবাদিক এটা একটু ভিডিও করছিলেন। ভিডিও করার কারণে ওই সাংবাদিককে জেরা করা হয় এবং ওই সাংবাদিকের মোবাইলের যে ভিডিও করা হয়েছিল সেটা ডিলিট করতে বাধ্য করা হয়। নির্বাচন ঘিরে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন আর নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন অন্যান্য প্যানেলের প্রার্থীরাও। কালির দাগ দেওয়াটার নাকি নিয়মই ছিল না, যেহেতু সাইন নেওয়া হচ্ছে, তাহলে কিছু হলে কালির দাগ দেওয়া হবে, কিছু হলে দেওয়া হবে না। এটাও তো এক ধরনের অব্যবস্থাপনার আপনার সুযোগ দেয়। আমি আশা করি যে আজকে সারাদিন ব্যাপী আমাদের জাকসু নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীরা তাদের লিডারশিপ চয়েস করবে। সে কোন প্যানেলে আছে এটা চিন্তাভাবনা করে না, তারা চিন্তাভাবনা করবে তাদের এক বছরে তাদের সমস্যাগুলো সমাধান করতে, কারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, তুষার আহমেদ ইমন, মাহাদি ইসলাম ধ্রুব, জিন্নাত আরা যশোয়া এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। আমি এই মুহূর্তে আছি মীর মোশাররফ হোসেন হলে এবং এই কেন্দ্রটিতে সকালের দিকে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে ভোটারদের বেশ লম্বা সারি কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু এখন কিছুটা চাপ কম দেখা যাচ্ছে, অর্থাৎ ভোটারদের। যদিও ভোট কেন্দ্রের বাইরে যে শিক্ষার্থীদের যে জটলা
সেটি কিন্তু রয়েছে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এই কেন্দ্রে অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলে 464 জন ভোটার রয়েছেন। এর মধ্যে এখন থেকে 10 মিনিট আগে আমি যখন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছিলেন যে 95 জন ভোট দিয়েছেন। তো এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই, মোটামুটি বেশ শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত এই কেন্দ্রের খবরাখবর যে ভোট গ্রহণ চলছে। যদিও ছাত্রদল এবং যে শিবিরের 2 ভিপি প্রার্থী এখানে তারা ভোট দিয়েছিলেন এবং সেখানে পরস্পর বেশ পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন এবং সেখানে তাদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল যে প্রশাসন কোনো প্যানেলকে বেশ সুবিধা পাইয়ে দিচ্ছে, এই অভিযোগটি যেমন ছাত্র দলের পক্ষ থেকে যেমন এসেছে। এখানে যদি আমি আপনাদেরকে জানাতে চাই যে ছাত্র দলের পক্ষ থেকে যেমন অভিযোগ করা হয়েছে যে প্রতিপক্ষকে এই যেমন বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে শিবিরকে, এরকম অভিযোগ করেছে ছাত্র দলের পক্ষ থেকে। অন্যদিকে শিবিরের পক্ষ থেকেও পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে যে অন্যদেরকে বা নানানভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বা বহিরাগতদের যে ক্যাম্পাস ছাড়ার কথা ছিল সেই নিয়মটি আসলে যে আপত্তি জানানোর পরেও সেই নিয়মটি আসলে যে মানা হয়নি। তো আমরা একটু আমাদের অন্য সহকর্মীদের কাছ থেকে ভোটের খবরাখবর জানার চেষ্টা করব। শুরুতে যুক্ত হচ্ছে আমি ধ্রুবর কাছ থেকে। ধ্রুব, অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসবের আমেজ বইছে, কারণ দীর্ঘ 33 বছর পরে যে জাকসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই মুহূর্তে আমি আছি আলবেরুনি হলে, যে হলের ভোটার সংখ্যা 210 জন ভোটার এই ভোট কেন্দ্রে রয়েছেন, যেখানে প্রায় 25% অর্থাৎ প্রায় বলা চলে 50টি ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এখন বাজে ঘড়ির কাঁচায় 12টা 7 পর্যন্ত, 9টা থেকে 12টা 7 পর্যন্ত 50টি ভোট কাস্ট হয়েছে। বলা চলে 25% ভোট এই কেন্দ্র থেকে কাস্ট হয়েছে। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে বেশ কিছু ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের একজন আরেকজনের বিরুদ্ধে এক ধরনের গুজবও বলা চলে প্রশাসনের। আমরা প্রক্টরের সঙ্গে কথা বলেছিলাম। প্রক্টর একই সঙ্গে তিনি সদস্য সচিব রাশেদুল আলম স্যার, তিনি যেটি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে, কিন্তু সেই সব কিছু উপেক্ষা করে আজকে সুষ্ঠু স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের যে অভিযোগ যে হঠাৎ করে যে যেটি আসলে ওএমআরটি যেটি ডিজিটাল মেশিনের মাধ্যমে করার কথা ছিল, সেটি কিন্তু এখন অ্যানালগ পদ্ধতিতে হবে, অর্থাৎ এখানে অ্যানালগ পদ্ধতিতে ভোট গণনা করা হবে। এবং এর জন্য কিন্তু আসলে এই জাকসু নির্বাচনে কিন্তু প্রার্থীদের পোলিং এজেন্ট দেওয়ার কোনো নির্দেশনা ছিল না পূর্বে, কিন্তু গতকাল রাতের এই সিদ্ধান্ত পরিবর্তনের কারণে, অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগ পদ্ধতিতে যাওয়ার কারণে কিন্তু এই প্রত্যেকটা প্রার্থী যারা রয়েছেন, স্বতন্ত্র কিংবা বিভিন্ন প্যানেল থেকে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই নিজস্ব এজেন্ট কিন্তু কেন্দ্রগুলোতে সেট করেছেন। তো এই ছিল আলবেরুনি হল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব সিনেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুজাফফর হোসেন জয়। আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের যে কক্ষ রয়েছে সিনেট হলের সেই কক্ষে। এখান থেকেই মূলত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে এবং একই সাথে কিন্তু নির্বাচনের যে অভিযোগ যদি থাকে তাহলে এখানে জানানোর কথা রয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, এখনো পর্যন্ত আমরা কাউকে বা কোনো প্রার্থীকে নির্বাচনে লিখিত অভিযোগ করতে দেখিনি। মূলত এখান থেকেই সিসিটিভি ক্যামেরা এবং একই সাথে মনিটরিং করা হচ্ছে প্রত্যেকটি নির্বাচনের কেন্দ্রের কক্ষের ভোটের পর্যন্ত। এখান থেকে একদম নিরঙ্কুশভাবে আপনার মনিটরিং করা হচ্ছে এবং যাতে কোনো ত্রুটি না হয় এবং সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, এই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় মোট 7টি প্যানেলে অংশ নিচ্ছেন প্রায় 177 জন প্রার্থী, যাদের মধ্যে 8 জন ভিপি পদে এবং 9 জন হচ্ছে এজিএস পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে অংশগ্রহণকারী বিশেষ করে বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র দল এবং বাকসাসের পক্ষ থেকে প্যানেল রয়েছে। এই সহ মোট স্বতন্ত্র প্রার্থী রয়েছে 7টি প্যানেল। এই 7টি প্যানেলের পক্ষ থেকে প্রায়
11,747 জন প্রার্থী 11,747 জন ভোটার যাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে 25টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অফিস থেকে আমার কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এত আশা প্রত্যাশা আর অঙ্গীকারের সেই আজকের অঙ্গীকার বাস্তবায়নের সেই আজকের দিন একটি সুষ্ঠু পরিবেশে কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21 নং ছাত্র হলে এবং এখানে ভোটাররা তাদের ভোট প্রদান করছেন। এখানে কিন্তু স্নাতক পর্যায়ের 542 জন ভোটার এবং স্নাতকোত্তর পর্যায়ের 193 জন ভোটার। প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে প্রতিটি হলে 3 জন করে পোলিং অফিসার থাকবেন, তবে শিক্ষার্থী বেশি হওয়াতে এই হলে 4 জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে, একজন রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং হলের যিনি প্রভোস্ট রয়েছেন তিনি কিন্তু সকাল 9টা থেকে ভোট শুরু হওয়ার আগে চলে এসেছে এবং ভোর 7টা থেকেই এখনো পর্যন্ত প্রভোস্ট আসলে ক্ষণে ক্ষণে এসে হলের নির্বাচন পরিস্থিতি যাচাই করছে, দেখছে এবং তিনি মনিটরিং করছেন। একটি মনিটরিং টিম রয়েছে এবং পোলিং অফিসার রিটার্নিং কর্মকর্তারা কিন্তু ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ভোট দিয়েছেন 150 জন ভোটার এবং এখনো হল কেন্দ্রের বাইরে কিন্তু অনেক ভোটার অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। স্বতন্ত্র শিক্ষার্থীদের বাইরেও প্রায় 7টি প্যানেলে প্রার্থীরা অংশগ্রহণ করছে এবং ভোটাররা তাদের ভোট দিচ্ছে এবং আমরা হলের বাইরেই দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলের সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য নিয়োজিত আছেন এবং তারা দেখছেন 21 নং ছাত্র হলের এই নির্বাচন প্রক্রিয়াটি আসলে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য 16টি বুথ স্থাপন করা হয়েছে এবং 16টি বুথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং 5টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট দিবেন এবং নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করছেন ভোটাররা। 21 নং ছাত্র হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অন্য একটি হল থেকে আমাদের সহকর্মী জানাবেন সর্বশেষ। এই মুহূর্তে আছি সুফিয়া কামাল হলে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ভোটার সংখ্যা অন্যান্য নারী হলগুলোর তুলনায় খুব বেশি না, অনেকটা কম এবং খুব সুশৃঙ্খলভাবে ধীরে ঠান্ডায় আসলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। অনেক শিক্ষার্থীর সঙ্গে যেমন কথা বলেছি তারা বলছেন যে আসলে আমরা কোনো তাড়াহুড়ো করছি না, যেহেতু আমাদের ভোটার সংখ্যা কম এবং নিজ হলে ভোট হচ্ছে তাই তারা তেমন তাড়াহুড়ো করছে না। তাই রোকেয়া হল, তারামন বিবি হল এবং ফজিলাতুন্নেসা হল, এই 3 হলে যেমন বেশি ভোটার এবং আমরা যেমন খুব বড় বড় লাইন দেখেছিলাম ভোটারদের, সুফিয়া কামাল হলে আমরা আসলে ঠিক তেমন কোনো বড় লাইন আমরা দেখিনি। আমরা দেখেছি যে ভোটাররা আসছেন 2-1 জন করে এবং ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, পছন্দসই প্রার্থীকে ভোট প্রকাশ করছেন। সবার উচ্ছ্বাস আসলে 33 বছর পর তারা জাকসু পেয়েছেন, এই উচ্ছ্বাসটাই আসলে তাদের সব থেকে বেশি এবং অনেকেই বলছেন যে তাদের জীবনের প্রথম ভোট, তাই তাদের আনন্দের মাত্রা আসলে অনেক গুণ বেড়ে গেছে। তবে এখন পর্যন্ত যদি বলি সুফিয়া কামাল হল থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কিংবা প্রার্থীদের এজেন্টদের সঙ্গে কথা বলে, অফিসারদের রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে তেমন কোনো অভিযোগ বড় আমরা এখন পর্যন্ত সুফিয়া কামাল হলে এখন পর্যন্ত পাইনি। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সুফিয়া কামাল হলে কিন্তু ভোট হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের। আমরা জানি যে 21টি হলে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে। সুফিয়া কামাল হলে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে সুফিয়া কামাল হল থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ বিভিন্ন কেন্দ্র থেকে জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জাকসু নির্বাচনে প্রকাশিত প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি আজ, পরে 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে 12 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিল রাষ্ট্র নির্বাচন কমিশন। সেই 12 জন প্রার্থী আজকে আপিল করবেন এবং তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেটি জমা দিবেন। অর্থাৎ তাদের যে অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতির বিরুদ্ধে বা সেই অসঙ্গতির বিপরীতে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো রাষ্ট্র নির্বাচন কমিশনে জমা দিবেন এবং দুপুরের দিকে সেই আবেদন এবং কাগজপত্র নিয়ে আপিল হবে এবং তারপরে আসলে প্রার্থিতা ফেরতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রশাসন। অন্যদিকে যাদের প্রাথমিক ত্রুটি রয়েছে, অর্থাৎ নামের বানান ভুল কিংবা নামের একটি অংশ বিকৃত হয়েছে, এরকম ত্রুটির জন্য আবেদন করছেন প্রার্থীরা এবং এখন পর্যন্ত আমরা দেখেছি রাষ্ট্র নির্বাচন কমিশনের সকাল থেকে অন্তত 10 জন তারা তাদের আবেদন জমা দিয়েছেন এবং এখানে রাষ্ট্র নির্বাচন কমিশন বলছেন যে তারা বেলা 2টার দিকে সকল আবেদনপত্র নিয়ে বসবেন এবং যে ত্রুটি সংশোধন এবং মনোনয়ন ফেরত পাওয়ার যে আবেদনপত্র সেগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পর তারা 3টার দিকে তারা যে প্রার্থিতা ফেরত পাচ্ছে কিনা সেটি ঘোষণা করবেন এবং রাষ্ট্র নির্বাচন কমিশন বলছে যে প্রয়োজনীয় কাগজপত্র বলতে অনেকের ছবি জমা দেননি, তাদের স্বাক্ষর নেই অনেকের, এবং অনেকের যে ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ সেটি নেই। সেগুলো পেলেই তারা আসলে প্রার্থীদের যে প্রার্থিতা ফেরত সেই ব্যাপারটি ইতিবাচকভাবে দেখবেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে 2 দিন মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এবং মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গতকাল সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রণয়ন করে রাষ্ট্র নির্বাচন কমিশন এবং সেই কমিশনের যে প্রার্থী তালিকা সেটি দেখেই শিক্ষার্থীরা আপিলের সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত রাষ্ট্র কেন্দ্রীয় সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি এই পদে 603 জন মনোনয়ন জমা দিয়েছেন এবং অন্যদিকে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিতে 322 জন এবং হল সংসদে 605 জন মনোনয়ন জমা দিয়েছিলেন এবং তার মধ্য থেকে 12 জনকে বাতিল করা হয়েছিল। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর নতুন ভিপি জিএস। সকালে রায়ের বাজারে 71-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন শিবির সমর্থিত ডাকসুর নবনির্বাচিত প্যানেল। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন SM ফরহাদ। রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছাত্র শিবির সমর্থিত নবনির্বাচিত ডাকসু নেতারা 71-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া ও মোনাজাত। গণকবরে মোনাজাত শেষে তারা জানান জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে নতুন নেতৃত্ব। সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা অভিযোগ করে বলেন বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব করতে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছে। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানায় ডাকসুর নতুন নেতৃত্ব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনই জাতির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে রোডম্যাপ অনুযায়ী ইসির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মনে করেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত গোল টেবিল বৈঠকে সালাউদ্দিন বলেন নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে। ভিন্ন প্রক্রিয়ায় গেলে পরে সংশোধনী আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ফেব্রুয়ারিতে ভোট না হলে ঝুঁকিতে পড়বে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে সরকারের অর্জন বলে কিছুই থাকবে না। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের মাঝে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনও ঠিক করা যায়নি।
কারো কারো মধ্যে প্রশাসনকে নিয়ন্ত্রণে নিয়ে ভোটের ফল পক্ষে নেয়ার অভিলাষ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত। বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ। সেই জন্য এই আইন কানুনগুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। ফেব্রুয়ারি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা দেশের ভেতরে এবং বাইরে, তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, তার পলিটিক্যাল উইল। বিশেষ করে ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিং এর ক্ষেত্রে, যে তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপরেই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে কথা জানান তিনি। জানান, সংস্কার প্রক্রিয়ায় ভিন্ন মত ও নোট অব ডিসেন্ট সহ বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। কমিশন কারো ওপর কিছু চাপিয়ে দেবে না উল্লেখ করে আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এ প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও নিয়েছে ঐকমত্য কমিশন। 84টা বিষয়ে 2 পর্যায়ের আলোচনায় আমাদের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। আমি এক ধরনের কথা বললাম এই কারণে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে। তার সত্ত্বেও কিন্তু আপনারা সকলেই, প্রত্যেকটি রাজনৈতিক দলই এই সহযোগিতা করেছেন, আপনাদের অবস্থানগত পরিবর্তন করেছেন, সকলের সাথে এক জায়গায় এসে দাঁড়াতে চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে, তবে এবার সংলাপ বসেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এবং এর আগে যে মার্চ থেকে পুরো 31 জুলাই পর্যন্ত যে সংলাপগুলো হয়েছে এবং 22 দিনের এই সংলাপে 84টি বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। এবং ঐকমত্য কমিশন সেই সুপারিশগুলো নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। এই কয়েকদিন 3 থেকে 4 দিন বিশেষজ্ঞ মতামত নিয়ে তারা একটি জায়গায় উপনীত হয়েছে, সেটি হচ্ছে গিয়ে গণভোট, সংবিধানের অধ্যাদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সেটি এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন, এরকম বেশ কয়েকটি সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশন আজকে রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দিয়েছে। এবং সেই ঐকমত্য কমিশন বলছে যে এই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো একমত হলেই কেবলমাত্র সেই জায়গাটি দিয়েই তারা সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন শুরু করতে চায়। এবং বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই আজকের এই আলোচনা। এবং আজকের এই 32টি দলের যে আলোচনায় অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সকাল 11টায় শুরু হওয়ার পরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি প্রাথমিক বক্তব্যে জানিয়েছেন যে তারা চেষ্টা করবেন যে মুখোমুখি কোনো অবস্থান যেন না হয় এবং সবার সম্মতির ভিত্তিতেই একটি বাস্তবায়ন প্রক্রিয়া যাতে করা যায়। এবং এই প্রক্রিয়াটি সামনের বাংলাদেশ কতদূর যাবে সেটি সংস্কার প্রক্রিয়ার উপরে নির্ভর করছে। তো এখন পর্যন্ত আলোচনা চলছে এবং আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের এই ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের মতামত তুলে ধরছে। তো মতামত তুলে ধরার পরে তারপরে এই পুরো দিনের আলোচনার পরে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এই ছিল ঐকমত্য কমিশনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। ফরিদপুর 2 আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এদিকে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে 48 ঘন্টার টানা হরতালের দ্বিতীয় দিন চলছে। এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটের আদালত চত্বরে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। ফরিদপুর 4 আসন থেকে আলগী
এবং যে এই হামিরদি ইউনিয়ন, এই দুইটি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে কিন্তু সকাল থেকেই চলছে মহাসড়ক অবরোধ, এবং মহাসড়ক অবরোধের পাশাপাশি রেলওয়েও অবরোধ করেছে কিন্তু স্থানীয় এলাকাবাসী। এবং এই সকাল 6:30 থেকে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। এবং সকাল ঠিক 10:30 থেকে কিন্তু এই যে ঢাকা থেকে যে এই বেনাপোল এবং খুলনাগামী যে রেলপথ রয়েছে সেই রেলপথেও কিন্তু এই স্থানীয় জনতা তারা কিন্তু অবরোধ করে এখন বিক্ষোভ কিন্তু তারা করছে। এবং এই যে এই রেল লাইনের উপরে কিন্তু গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু এই মহাসড়ক এই রেলপথটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এবং এই রেলপথ দিয়ে খুলনা থেকে সকালে যে জাহানাবাদ এক্সপ্রেসটি ছেড়ে আসে সেটি কিন্তু এই অবরোধের কথা জানতে পেরে 20 কিলোমিটার দূরে অবস্থান করছে বলে এমনটি জানা গেছে। আর ঢাকা থেকে যে এই রূপসী বাংলা যে রেলটি রয়েছে সেই রেলটি কিন্তু এখনো এই অবরোধের খবর পেয়ে সেখান থেকে কিন্তু আসেনি। এবং এই দুইটি ইউনিয়ন ফরিদপুর 4 আসনে পুনর্বহাল না করা পর্যন্ত এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে এই ভাঙ্গাবাসী, এমনটাই কিন্তু তারা বলছে। এই ছিল ফরিদপুরের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে, সেখানে রয়েছে সহকর্মী টুটুল। বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার কারণে আসলে বাগেরহাটে কিন্তু আসলে 48 ঘন্টা যে টানা হরতাল চলছে, আজ দ্বিতীয় দিনের মতন আসলে হরতাল চলছে। যদি আমি বলি কার্যত বাগেরহাট এখন অচল অবস্থায় রয়েছে, যেমন নির্বাচন কমিশন এবং নির্বাচন অফিস এবং বাগেরহাটের জেলা প্রশাসক কার্যালয়, এবং এখানে টোটালি আসলে লোকের কোনো উপস্থিতি নাই, প্রশাসনের কোনো লোকজন আমরা দেখতে পাই নাই। এবং এছাড়া যে জেলা জজ আদালত রয়েছে, আদালতের কিন্তু উপস্থিতি একেবারেই নাই বললেই চলে। এখানে আইনজীবী এবং বিচার প্রার্থীরা আসলে নাই। আমরা যদি বলি যে বাগেরহাটে সকাল থেকে প্রায় 135টা স্থানে কিন্তু পিকেটাররা তারা কিন্তু অবরোধ করেছে, এবং তারা অবরোধ করে রাস্তায় এবং বিক্ষোভ মিছিল করেছে। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। আমি যদি বলি বাগেরহাটের একবারই টোটাল যদি বলি যে গোটা বাগেরহাটে এখন কার্যত অচল, কারণ এখানে সমস্ত মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছেন যে আসলে কষ্ট লাঘব হলো সেটা আমাদের জন্য বড় প্রাপ্তি হবে যদি আমাদের আসন ফিরিয়ে দেওয়ার কারণে কিন্তু এখানে মানুষ আজকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু মাঠে আসছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন। এবং সবশেষ এবং যদি আমি বলি যে বাগেরহাটের এই ছিল আমার কাছে দ্বিতীয় দিনের হরতালের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট ও ফরিদপুরে। গাজীপুরে বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। সকাল 7টার দিকে মহানগরীর বাসন থানাধীন দিঘির পাড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিন ওয়ান গার্মেন্টসের 1.5 শতাধিক শ্রমিক কর্মচারী। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, তাদের আগস্ট মাসের বেতন নির্ধারিত সময় 10 সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা হয়নি। এমনকি কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় ম্যানেজমেন্টও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। প্রায় 1 ঘন্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। সময় সংবাদে আরও থাকছে। হংকং ম্যাচ দিয়ে আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার 4-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসী ও অস্ত্রের আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই মুহূর্তে কালারমারছড়া পাহাড়ি এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সকাল 10টা থেকে যে অভিযান আমরা লক্ষ্য করছি, এখানে র্যাব, পুলিশ, পাশাপাশি নৌবাহিনী অংশ নিয়েছে এবং বিশাল পাহাড়ি এলাকা যেখানে কয়েকটি পাহাড়ের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা পুরো পাহাড় আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে, সেই দৃশ্যটি আসলে সকাল থেকে লক্ষ্য করেছি। এখানে প্রথমে কয়েকটি পাহাড়ে উঠে কয়েকটি আস্তানা পাওয়া যায়, সেই আস্তানায় আমরা লক্ষ্য করেছি বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এই অস্ত্রগুলো উদ্ধারের পাশাপাশি যে আস্তানাটি ছিল সেই আস্তানাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু বৈদ্যুতিক
তার ছিল যেখানে পাহাড়ের চূড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে নানা ধরনের কার্যক্রম চালানো, তো এই বৈদ্যুতিক তারগুলোও নষ্ট করে ফেলা হয়েছে। পাশাপাশি এই যে অভিযান আমরা শুধু একটি অংশে দেখেছি, আরও কয়েকটি আস্তানায় র্যাব পুলিশ এবং নৌবাহিনী অভিযান চালিয়েছে। এই অভিযানে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু পাহাড়ি ঢালুর মধ্যে ছোট ছোট ঘর তৈরি করা হয়, সেই ঘরগুলোতেই মূলত আস্তানা তৈরি করে সেখানে অস্ত্র রাখা হতো। এখন পর্যন্ত 3 থেকে 4টি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেই আস্তানাগুলোকে ধ্বংস করার পাশাপাশি সেখান থেকে দেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান মহেশখালী কালামারছালা থেকে শুরু হয়েছে এবং সেটি আরেকটি ইউনিয়ন শামলাপুর ইউনিয়ন পর্যন্ত এই অভিযান চলছে বলে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। র্যাবের যিনি অধিনায়ক রয়েছেন তিনি জানিয়েছেন, কামরুল হাসান জানিয়েছেন, অভিযানটি বিকেল 5টা পর্যন্ত চলবে এবং অভিযানে এরই মধ্যে কতজন আটক হয়েছে বা কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেটি এখন পরিসংখ্যান পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআরের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 86, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুমান 124, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 81। সিলেট বিভাগে বায়ুর মান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94%। খুলনা বিভাগের বায়ুমান 73, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 65, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। রংপুর বিভাগের বায়ুমান 98, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 82, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 124। জাকসু নির্বাচনের খবর জানতে ফজিলাতুন্নেসা হলে আছেন জিনাদারা যশোয়া যাচ্ছে সেখানে। টাইমের মধ্যে সকল ছাত্রী করতে পারবো কিনা, ভোট দিয়ে শেষ করতে পারবো কিনা, এটারও একটা। আপনি কোথায় ছিলেন যখন ছাত্রদলের যে ভিপি পদপ্রার্থী বিনা ঘন্টা বাজিয়ে ছাত্রীদের হলে প্রবেশ? আমি ওখানে ছিলাম না। আপনি কি দেখেছেন যে উত্তপ্ত? আমি পরে উত্তপ্ত পরিস্থিতি, আমি এসে প্রথমে উত্তপ্ত পরিস্থিতি দেখেছি এবং আমি মেয়েদের সাথে সরাসরি কথা বলেছি। মেয়েরা আমাকে জানিয়েছে যে মেয়েরা সেখানে ভোট দেওয়ার মতো অবস্থা ছিল, তাদের আসলে এখানে প্রাইভেসি হার্ম হয়েছে। এখানে সাধারণ সকল শিক্ষার্থী বলছে যে তাদের প্রাইভেসি হার্ম হয়েছে। একটা পুরুষ মানুষ ইন্ট্রুডার কিভাবে আমাদের হলের ভিতরে আসতে পারে, তাও বিনা প্রোটেকশনে, বিনা অনুমতিতে। আমরা দেখছিলাম যে একজন প্রার্থী এবং একজন শিক্ষার্থী তিনি এমন বলছিলেন, অভিযোগ করছিলেন যে কিভাবে বিনা অনুমতিতে নারী শিক্ষার্থী। কারণ আমি সংবাদকর্মী হিসাবে আমরা সকাল থেকে যতগুলো নারী হলে আমরা গিয়েছি ততগুলো নারী হলেই কিন্তু আমাদেরকেও বিভিন্ন নিরাপত্তার দোহাই দিয়ে আমাদেরকেও আটকানো হচ্ছিল। কিন্তু এখন যখন আমরা এই বঙ্গমাতা ফজিলা তখন যখন দেখলাম, তখন শিক্ষার্থীরা বলছেন যে সবাই যখন বলয় পাচ্ছেন না, ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী ঢুকছিলেন। আমরা আরো একজন শিক্ষার্থী আছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে কি হয়েছিল, কে প্রবেশ করেছিল এবং ঝামেলা হয়েছিল, বন্ধ আছে নি আপনাদের? যেটা হয়েছে, সকাল থেকে আমরা দেখেছি ভোট, তার পরবর্তী সময় পর্যন্ত ভোট কেন্দ্রের যে পরিবেশ সেটি সুষ্ঠুই ছিল। বিপত্তিটা হয় যখন আমরা কিছুক্ষণ আগে দেখি যে বিভিন্ন দল সমর্থিত বিভিন্ন প্রার্থীর সমর্থকরা এবং প্রার্থীরা যখন কিনা ভোট কেন্দ্রে প্রবেশ করে এবং একটি নারী হলের ভোট কেন্দ্রে প্রবেশ করার জন্য তাদেরকে মেইন গেট পার করে, ভেতরের গেট পার করে, অনেকগুলো নিরাপত্তা প্রহরী কিংবা নিরাপত্তা আসলে পার করে তাদেরকে কেন্দ্র পর্যন্ত যেতে হয়। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো,
এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। তাহলে আমাদের হলের কর্তৃপক্ষকে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাহলে আমরা আসলে কোথায় নিরাপদ? 2 নম্বর বিষয় হচ্ছে তারা সেখানে যাওয়ার পরে যখন সাংবাদিকরা সেখানে আসলে জড়ো হন এবং ফুটেজ নেওয়া শুরু করেন, তখন তারা সাংবাদিকদের প্রতি চড়াও হন এবং এক পর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করার চেষ্টা করেন সেই সব বিভিন্ন দলের সমর্থিত মানুষরা। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে আমাদের নির্বাচনের যে সামষ্টিক পরিবেশ সেটা নিয়ে আসলে একটা শঙ্কা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাত থেকে বিভিন্ন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ এসেছে, যেগুলো রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে, প্রভোস্টকে জানানো হয়েছে, কিন্তু তারা জানিয়েছে যে তাদেরকে গ্রহণ না করে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। কতজন প্রবেশ করেছিল ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী? আমি এক্সাক্ট প্রবেশ করেছি। সংখ্যা তৈরি হচ্ছে, অনেকটা সময় বাকি। কথা বলে আমার যতটুকু জানা গেল আশঙ্কা একটা তৈরি হয়েছে, কারণ তারা আসলে এই নির্বাচন কমিশন, এই আপনার রিটার্নিং অফিসার কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে যে ব্যর্থ, এই ব্যাপারে জাকসু নির্বাচনে ফজিলতুন্নেসা হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জসা। বিস্তারিত জানতে চোখ রাখুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। দেশের বাইরের খবর, নেপালে বিক্ষোভকারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান। সেনাবাহিনী বলেছে বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বয় করছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী KP শর্মা ওলি ক্ষমতা ছাড়ার পর এখনও থমথমে নেপালের পরিস্থিতি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুর জনশূন্য রাজপথে সাজোয়া যানের টহল দেখা গেছে। দোকানপাট বন্ধ ছিল। সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। খেলার খবর, নেপালের সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেল বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে দুপুরে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে স্থগিত করা হয় ম্যাচ। সেই দিনই দেশে ফেরার চেষ্টা করে জাতীয় দল, তবে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে হোটেল বন্দী হয়ে পড়েন হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। হোটেলে আক্রমণের শিকার না হলেও আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকেন তারা। অবশেষে গতকাল আবারও নেপাল বিমানবন্দরের কার্যক্রম শুরু হলে ফুটবলারদের ফেরানোর উদ্যোগ নেয় বাফুফে, যেখানে বিশেষ সহযোগিতা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎসবমুখর পরিবেশে জাকসু নির্বাচন, ছাত্রদল প্রার্থী ঢোকায় ফজিলাতুন্নেসা হলে উত্তেজনা, ভোট গ্রহণ বন্ধ। বাড়তি ব্যালট ছাপানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। শহীদ বুদ্ধিজীবী ও জুলাই শহীদদের গণকবরে মোনাজাত, নবনির্বাচিত শিবির সমর্থিত ডাকসু প্যানেলের। বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার প্রত্যয় নতুন ভিপির। এবং সংসদ ছাড়া সংবিধান সংশোধন বৈধ হবে না, মন্তব্য সালাহুদ্দিনের। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার আহ্বান হাসনাতের। ফেব্রুয়ারিতে ভোট না হলে ঝুঁকি দেখছেন সাইফুল হক। এ ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।